হাসিস না তো, আমি বাঁচি না আমার জ্বালাই, আর তুই রাক্ষসীর মতো 32 বাটি দাঁত বাহির কইরা ভ্যাকাইতেছোস। অথই ধরাম করে কিল বসিয়ে দিল প্রিয়ানের পিঠে। রেগে বলে, তাই তুই কাকে রাক্ষসী বলস? হ্যাঁ, ঘুষিয়ে তোর চাপা ভেঙে ফেলবো। প্রিয়ান পিঠে হাত বুলাতে বুলাতে কাদো স্বরে বলে, সারা জীবনটা আমার মাইয়াগো হাতে মায়ের খাইতে খাইতে শেষ হইব। এ মাবুদ, এ কই এনে ফাঁসাই দিলা আমারে। কেভিনে উপস্থিত সবাই হেসে দিল প্রিয়ানের কথায়। রিদি হাসতে হাসতে বলে, সারা জীবনের কথা জানি না, কিন্তু তুই যদি এখন পিহুর রাগ না ভাঙাস, তবে পিহু তোকে ওর ক্রোধের আগুনেই জ্বালিয়ে দিবে। রিদির কথা শেষ হতে দেরি, প্রিয়ানের পিহুর পেছনে ছুটতে দেরি নেই। সবাই আরেক দফা হাসল। মেঘালয় থেকে আসার 2 দিন পরই প্রিয়ান আর পিহুর সিদ্ধান্তর মাধ্যমে সবাইকে ওদের সম্পর্কের কথা জানিয়ে দেয়। সবাই বেশ খুশি হয়, সাথে আশ্চর্য হয়, কারণ যারা সারা দিন টম অ্যান্ড জেরির মতো ঝগড়াঝাটি করতেই থাকে তারা একে অপরকে ভালোবাসে। ব্যাপারটা হজম করতে বেশ সময় লেগেছে। এদিকে আহিদও কোনো বিরোধিতা করে না। প্রিয়ান ভালো ছেলে, পরিবারও ওর ভালো। ছোট থেকে ওরা একসাথে বড় হয়েছে। আর পিহুও যেহেতু প্রিয়ানকে ভালোবাসে, তাহলে এখানে আর নাকচ করার কিছুই নেই। অনিকের চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছে রদ্রিক। ও জানে অনিক এখন সিয়াকে ভালোবাসে। রদ্রিক প্যান্টের পকেটে 2 হাত গুজে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে অনিকের উদ্দেশ্যে বলে, যেই যেই প্রমিস করলি সিয়াকে তুই, তা যেন অক্ষরে অক্ষরে করা হয়, মনে রাখিস। যদি সিয়ার চোখ থেকে কোনো দিন তোর কারণে অশ্রু ঝরে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অনিক সিয়ার হাতটা নিজের হাতের মাঝে আগলে নিয়ে বলে, নিজের জীবন দিয়ে হলে ওকে আগলে রাখবো, আর কোনোদিন ওকে কষ্ট দেব না। এক ভুল আমি আবারও করতে রাজি নই। সাফাত বলে, কথাটা মনে রাখলেই হলো। অবশ্যই। ইহান বলে উঠে, এখন চল যাওয়া যাক, নিচে গাড়ি ওয়েট করছে। চল। অনিককে নিয়ে ওরা হাসপাতাল থেকে চলে যায়। সবাই যার যার বাড়িতে চলে যায়। যেহেতু এক্সামের আর মাত্র কয়েকটা দিন বাকি রদ্রিকদের, তাই প্রিপারেশন নিতে হবে। পরের দিন সকাল সকাল ভার্সিটি এসে হাজির হয় আহিদ। মেঘালয় থেকে আসার পর থেকে মাইশার সাথে দেখা হয়নি ওর। মাইশাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। ভার্সিটিতে এসে মাইশাকে খুঁজছিল, পায়নি। না পেয়ে মাইশার বাসায়ও গিয়েছিল। ওর রুমমেটের থেকে জানতে পারে মাইশা নাকি গ্রামের বাড়ি গিয়েছে। এই কয়দিনে পাগল প্রায় আহিদ দিশেহারা হয়ে গিয়েছিল। আজ ওর এক ক্লাসমেট ওকে কল করে জানায় মাইশা নাকি আজ ভার্সিটিতে এসেছে, আর সে লাইব্রেরিতে আছে। খবরটা পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছে আহিদ। সোজা চলে যায় লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেয়ে স্থির হয়ে যায় আহিদ। সেদিকেই একধ্যানে তাকিয়ে থাকে। এতদিনের খরা হয়ে থাকা হৃদয় জমিনে যেন এক পশলা প্রশান্তি বাড়িধারায় বর্ষণ হলো। বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলল আহিদ। মাইশা লাইব্রেরিতে বসে বসে কিছু নোটস তৈরি করছিল। হঠাৎ ওর অষ্ট ইন্দ্রিয় জানান দিতে লাগলো ওকে কেউ দেখছে, গভীরভাবে দেখছে। মাইশা ব্যক্তিটিকে খোঁজার জন্য এদিকে সেদিকে তাকাতে লাগলো। হঠাৎ লাইব্রেরির দরজার দিকে চোখ যেতেই মাইশার সারা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ভূমিকম্পের নয়, হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল যেন। মাইশা দাঁড়িয়ে যায়, চোখ ভিজে উঠল মাইশার। ঠিক কতদিন পর মানুষটাকে দেখলো মাইশা। এই মানুষটা যে ওর দেহ মন সবটা জুড়ে আছে। আহিদ মেঘালয় চলে যাবার পরের দিনই খবর আসে ওর মা অনেক অসুস্থ। ওই খবর শুনে তৎক্ষণাৎ গ্রামে ফিরে যায় মাইশা। ফোনে যে যোগাযোগ করবে তারও উপায় ছিল না। ওর ছোট ভাই বুঝেনি। খেলার ছলে ওর মোবাইলটা নিয়ে দোতলা থেকে ফেলে দেয়। ফলে মোবাইলটা নষ্ট হয়ে যায়। সিমটা ওর বাবা রেখে দিয়েছিল, কিন্তু পরে যে তিনি কোথায় রেখেছেন তা আর বলতে পারেননি। সিমটাও হারিয়ে যায়। গ্রামে বাড়ি, ভালো মোবাইল কি আর সেখানে কিনতে পাওয়া যায়? তাই মাইশার বাবা বলেন যে শহরে ফিরে গিয়েই না হয় নতুন মোবাইল কিনতে। উপায় না পেয়ে বাবার কথাই মেনে নেয়। কিন্তু মনকে কি মানানো যায়? এই মন তো সেই কবেই সে আহিদের কাছে হারিয়ে ফেলেছিল। লোকটাকে সে কখন নিজের মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে নিজেই বুঝতে পারেনি মাইশা। যখন গ্রামে গেল, আহিদের অনুপস্থিতি ওকে হারে হারে উপলব্ধি করিয়ে দেয় যে ও ঠিক কতটা ভালোবেসে ফেলেছে আহিদকে। যে কটা দিন গ্রামে ছিল, প্রতিটা দিন ছটফট করে কেটেছে মাইশার। ছুটে চলে আসতে মন চাইতো শহরে, শুধু আহিদকে দেখার জন্য। কিন্তু চাইলেও আসতে পারছিল না ওর মা সুস্থ না হওয়া পর্যন্ত। এই তো কাল সন্ধ্যায় ফিরেছে ও গ্রাম থেকে।
আর আজই ভার্সিটিতে চলে এসেছে, কিন্তু ভার্সিটিতে এসে দেখে তেমন কেউ আসেনি। মাইশা আহিদকে দেখার জন্য এতটাই বিভোর ছিল যে অনেক জলদি চলে এসেছে ভার্সিটিতে। তাই উপায় না পেয়ে ভাবলো লাইব্রেরিতে বসে কিছু নোটস বানানো যাক, সময় হলে না হয় আহিদের সাথে গিয়ে দেখা করবে। কিন্তু হঠাৎ এভাবে আহিদকে লাইব্রেরিতে দেখবে ভাবেনি মাইশা। চোখে জল, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মাইশার। এক পা করে মাইশা এগিয়ে যায় আহিদের কাছে, একেবারে আহিদের সম্মুখে এসে দাঁড়ায়, মিষ্টি কণ্ঠে বলে, কেমন আছেন আহিদ? আহিদ তখনও এক দৃষ্টিতে মাইশার দিকে তাকিয়ে আছে। মাইশার কথায় নড়ে চড়ে উঠে আহিদ। সাথে সাথে এতদিনের মাইশার এইভাবে যোগাযোগ বন্ধ করে নেওয়ার ব্যাপারটা মাথাচাড়া দিয়ে উঠে। রাগে আহিদের চল শক্ত হয়ে গেল। হাত বাড়িয়ে শক্ত করে আঁকড়ে ধরে মাইশার দুবাহু। আকস্মিক আহিদের এমন কাণ্ডে অবাক হয় মাইশা। সাথে বাহুতে ব্যথা অনুভব করায় হালকা আওয়াজে ব্যথাতুর শব্দ করে ওঠে। আহিদের সেদিকে ধ্যান নেই। ওর রাগে অগ্নিঝরা হয়ে বলে, আজ এতদিন পরে এসে জানতে চাইছো আমি কেমন আছি? দেখো আমাকে ভালোভাবে দেখো, দেখে বলো আমি কেমন আছি। কথাগুলো শেষ করে ঝাটকা মেরে আহিদ মাইশার বাহু ছেড়ে দেয়। রাগী গলায় বলে, আমাকে মানুষ বলে মনে হয় না তোমার। আর তুমি এতটাই অবুঝ একটা ছেলে কেন তোমার কাছে বারবার আসে, তোমার সাথে টাইম স্পেন্ড করতে চায় ভার্সিটিতে? এত এত মেয়ে থাকতে শুধু তোমার কাছেই যেন ছুটে আসে কেন? তোমাকে দিনে 2-3 বার কল দিয়ে তোমার ভালো মন্দ জিজ্ঞেস করে, তুমি কি কিছুই বুঝো না? তুমি হুট করেই গায়েব হয়ে গেলে। মাইশা ভয়ে কাঁপছে। আহিদকে এতটা রেগে যেতে কোনোদিন দেখেনি ও। লোকটাকে সবসময় শান্ত আর হাসি খুশি মেজাজেই সর্বদা দেখেছে। মানুষটা অনেক কষ্ট পেয়েছে, তাই তো এতটা রেগে গিয়েছে। মাইশা শুকনো ঢোক গিলল, কাপা গলায় বলে ওঠে, আমি গ্রামে আমাদের বাড়ি গিয়েছিলাম। আহিদ চিৎকার করে ওঠে, হ্যাঁ মানলাম তুমি গ্রামের বাড়িতে গিয়েছিল, কিন্তু সেটা একবার আমাকে বলতে পারতে না? নাকি আমাকে তেমন কোনো কিছু মনেই করো না? তুমি মনে করেই তো না, করলে তো একটাবার আমাকে কল করে জানাতে পারতে। আমি চেষ্টা, তুমি আমাকে নিয়ে কিছুই ভাইব না। সেখানে আমি অযথাই তোমার পিছনে ঘুরছি এতদিন। আহিদের তিক্ত বাক্যগুলো সহ্য হলো না আর মাইশার। ও ডুকরে কেঁদে ওঠে। আহিদ ওকে কাঁদতে দেখে মলিন হেসে বলে, ভয় পেয়েছো মাইশা? ভয় পেও না আমাকে। আমার কারণে তুমি ভয় পাচ্ছ এটা আমি মানতে পারছি না মাইশা। আমি চলে যাচ্ছি, তুমি শান্তিতে পড়া মাইশা। আমি আর কোনোদিন তোমাকে জ্বালাতন করব না, ভালো থাকো। এই বলে আহিদ পা বাড়ালো চলে যাবার জন্য। মাইশা যেন সহ্য করতে পারল না আহিদের এই তিক্ত কথাগুলো। আহিদ ওকে ভুল বুঝে চলে যাবে এটা মানতে পারল না কিছুতেই। ভেজা কণ্ঠে ডেকে উঠল মাইশা। আহিদ, আহিদ এক পলকের জন্য থেমে গেল মাইশার ওই ভেজা কণ্ঠের আকুলতায় ভরপুর ডাক শুনে। পরক্ষণে আবার পা বাড়ালো। তাকে থামলে চলবে না, আর পেছনে ঘুরবে না ও। মাইশা তো ওকে ভালোবাসে না, তাহলে ও কেন মাইশার ডাকে থামবে? এই ডাকে সাড়া দিতে গেলেও নিজেই ভালোবাসার দহনে জ্বলে পুড়ে যাবে। মাইশা কি করবে ভেবে পাচ্ছে না। আহিদ চলে যাচ্ছে। মাইশা আর নিজেকে আটকালো না, মনে যা চাইলো তাই করলো। ছুটে চলে গেল আহিদের কাছে। আহিদকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলে, আমি ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করিনি আহিদ। আমি আপনাকে অনেক মিস করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম, চাইলেও আপনাকে কল করতে পারিনি। আপনি আমাকে ভুল বুঝে এভাবে চলে যাবেন না, প্লিজ যাবেন না। আহিদ যেন স্তব্ধ হয়ে গেল মাইশার এহেন কাণ্ডে। ও কখনো ভাবেনি মাইশা ওকে এভাবে জড়িয়ে ধরবে। মাইশার ওই নরম দেহের স্পর্শ পেয়ে যেন আহিদের সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। নিঃশ্বাস আটকে আসছে। আহিদ কাঁপা কাঁপা হাতে ওর বুকের কাছের শার্ট খামচে ধরা মাইশার হাত জোড়ার উপর রাখল, শক্ত করে আঁকড়ে ধরল। আহিদের এইটুকু স্পর্শে যেন আরও কান্না বেড়ে গেল মাইশার। একে একে ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল আহিদকে। সব শুনে অবাক হয়ে গেল আহিদ। মেয়েটার সাথে এসব ঘটে গেল আর ও কিনা একবার জানতেও চাইল না মাইশার কাছে কিছু। উল্টো কিনা মেয়েটাকে কতগুলো কথা শুনিয়ে দিল। অপরাধ বোধে আহিদের মনটা একটুখানি হয়ে উঠল। মাইশার হাত দুটো ওর বুকের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পেছনে ঘুরে গেল। আহিদকে ছেড়ে দিল মাইশা। মাথা নিচু করে কাঁদতে লাগলো। আহিদ হাত বাড়িয়ে মাইশার চিবুক স্পর্শ করলো, মুখটা উঁচু করলো ওর। আহিদ অপরাধী স্বরে বলে, আই এম সরি মাইশা, আমি না জেনে বুঝে
তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিলাম, আমাকে মাফ করে দাও। আহিত মাইশার চোখের পানি মুছে দিল। মাইশা ভেজা কণ্ঠে বলে, উফু, সরি বলছেন কেন? আপনার জায়গায় আপনি ঠিক আছেন। আমি জানি কাছের মানুষটার সাথে যোগাযোগ না করতে পারলে কতটা খারাপ লাগে। আপনার সাথে যোগাযোগ না করতে পেরে আমিও কষ্ট পেয়েছি। মাইশার মুখে নিজেকে কাছের মানুষ বলে সম্বোধন করতে শুনে হৃদয়ের প্রশান্তির হাওয়া বয়ে গেল। পরক্ষণে দুষ্টু হেসে বলে, তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার কাছের মানুষ? আহিদের দুষ্টু স্বরের বলা কথাগুলো শুনে লজ্জা পেয়ে যায়। হুশ জ্ঞান হারিয়ে কি বলে ফেলেছে খেয়ালই করেনি। এখন লজ্জায় তাকাতে পারছে না আহিদের দিকে। আহিদ ঘোর লাগা দৃষ্টিতে মাইশার লজ্জা মিশ্রিত মুখটা দেখছে। হঠাৎ আবেগী স্বরে বলে ওঠে, আই লাভ ইউ মাইশা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার বউ হবে মাইশা। মাইশার বুকটা কেঁপে উঠল আহিদের মুখে ভালোবাসার কথা শুনে। নিজেকে আর দমিয়ে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল আহিদের বুকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমিও আপনাকে ভালোবাসি আহিদ। আগে বুঝতে পারিনি, কিন্তু যখন গ্রামে গেলাম তখন হাড়ে হাড়ে টের পেয়েছি আপনি আমার কতটা জুড়ে আছেন। আমি আপনার বউ হব আহিদ, বউ হব। আহিদ দু হাতে বুকের মাঝে আগলে নিল মাইশাকে। এতদিন তো এটারই অপেক্ষা করছিল আহিদ। অবশেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেল। মাইশা ওর মন ছুঁয়ে দেখেছে, বুঝতে পেরেছে আহিদ ওকে কতটা ভালোবাসে। আর কিছু চায় না আহিদ, শুধু আজীবন মাইশাকে এইভাবে নিজের বক্ষস্থলের মাঝে আগলে রাখতে চায়। গরমে অতিষ্ঠ হয়ে আছে ধরণী। তীব্র রোদের আলোতে যেন চারপাশ ঝলসে যাচ্ছে। এরকমই এক পরিবেশে গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে আরহা। চোখে মুখে তার বিরক্তির আভাস। আরহার তপ্ত কণ্ঠস্বর, উফ, এই গাড়িটা এখনই নষ্ট হতে হলো। এমনিতেই পাকনামি করে ড্রাইভার আনেনি, ভাইয়া কত করে বললো, আমি শুনলাম না। এখন যদি শুনেই গাড়ি নষ্ট হয়ে আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, তাহলে আর নিস্তার নেই। আরহার রুমাল বের করে কপালের ঘামটুকু মুছে নিল। গাড়ি থেকে পানির বোতল বের করে এক ঢোক খেয়ে নাক মুখ কুঁচকে ফেলল। বলল, এটা কি পানি নাকি লাভা? এত গরম কেন? উফ, ভাল লাগে না কিছু। আরহা মোবাইল বের করলো, বিড়বিড় করলো, ড্রাইভার কাকাকে এখানে ঠিকানা দিয়ে আসতে বলে দিই, তিনি এসে না হয় গাড়িটা নিয়ে যাবেন। সে আসলে আমি না হয় রিক্সা বা সিএনজি নিয়ে চলে যাব। আরহা ড্রাইভারকে ফোন দিয়ে আসতে বলে দিল। সাথে এটাও বলল এই খবর যেন ওর ভাইয়ের কাছে না যায়। ড্রাইভার জানালো তার ঘন্টাখানিক সময় লাগবে আসতে। আরহা বিরক্ত নিয়ে ফোন রাখলো। কি আর করবে, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এদিকে দূর থেকে আরহাকে এতক্ষণ যাবৎ দেখছিল সাফাত। সে অনিককে দেখতে গিয়েছিল ওর বাড়িতে। সেখান থেকে আসার পথেই সে আরহাকে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে। সাথে সাথেই বাইক থামিয়ে ফেলে। ঠিক কী কারণে বাইকটা যে ও থামিয়েছে ও নিজেও জানে না, কিন্তু আরহাকে দেখার সাথে সাথেই হাতটা আপনা আপনি যেন ব্রেকে চেপে গেছে। আজ ঠিক কতদিন পর মেয়েটাকে দেখলো। সেই যে মেঘালয় থেকে আসার পর মেয়েটার ভাই এসে ওকে নিয়ে গেল, এরপর আর দেখা হয়নি মেয়েটার সাথে। তবে সাফাতের প্রতিদিন আরহার কথা মনে পড়ত। ওকে নিয়ে আরহার করা পাগলামিগুলো মনে পড়ত। সাফাত এটা অনেক আগেই বুঝেছিল আরহা ওকে পছন্দ করে, তাই তো মেয়েটার থেকে দূরে দূরে থাকতো। ও চায় না ওর মতো কেউ কষ্ট পাক একতরফা ভালোবেসে। কিন্তু আজ কেন যেন নিজের মনটাকে থামাতে পারেনি। আরহাকে দেখার সাথে সাথেই ওকে থেমে যেতে হয়েছিল। অনেকক্ষণ যাবতই আরহাকে দেখছিল। আরহাকে বিনা এভাবে একা একা রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে কেন যেন ওর ভালো লাগলো না। তাই বাইকটা একটু সাইডে পার করে এগিয়ে যায় আরহার কাছে। একেবারে সামনে গিয়ে দাঁড়ায় আরহার। এদিকে আরহা ক্রমাগত পায়চারি করছিল। পায়চারি করতে করতে পেছনে ফিরে আচমকা সাফাতকে দেখে ভরকে যায়। দু কদম পিছিয়ে গিয়ে পড়ে যেতে নেয় পেছনে। সাফাত নিজেও ঘাবড়ে যায়। দ্রুত হাত বাড়িয়ে আরহার কোমর জড়িয়ে ধরে। সাফাতের নিরেট হাতের স্পর্শ কোমরে পেতেই আরহার সারা শরীর ঝুঙ্কার দিয়ে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নেয় খিসে। সাফাত তাকিয়ে রয় আরহার মুখশ্রীর দিকে। কোমরের অবধি চুলগুলো পনিটেল করে রাখা, মুখে হালকা মেকআপের ছায়া, চোখগুলা আইলাইনারের রেখা টানায় আর মাস্কারা দেওয়ায় আরও সুন্দর দেখাচ্ছে। গালগুলোতে হাইলাইটার দেওয়ার রোদের আলোতে আরও ঝলমল করছে। ঠোঁটে লিপ গ্লোস দেওয়া, গায়ে জড়ানো কালো কামিজ,
মেয়েটাকে ভয়ানক সুন্দর দেখাচ্ছে। ঠোঁটের দিকে তাকাতেই সাফাত শুকনো ঢোক গেল। পরক্ষণে আরহা এত সেজেছে কোনো কারণে, এটা ভাবতেই বিরক্ত লাগলো। মেয়েটা এমন সেজে গুজে যাচ্ছে কোথায়? সাফাত দ্রুত আরহাকে সোজাভাবে দাঁড় করিয়ে দিল। সাফাত গলা খাকারি দিতেই আরহা চোখ মেলে তাকায়। সাফাতের দিকে চোখ যেতেই আরহা নড়ে চড়ে ভালোভাবে দাঁড়ালো। সাফাত গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরহার চোখ পিটপিট করে বলে, কোথায় দেখলেন এত সেজেগুজে? এর থেকেও বেশি সাজে মেয়েরা। সাফাত চোখ ছোট ছোট করে তাকালো। মেয়েরা সাজলেই তোমাকেও সাজতে হবে? কেন, আমি কি মেয়ে না? আরহার প্রশ্নে থতমত খেয়ে যায় সাফাত। আমতা আমতা করে বলে, হ্যাঁ তুমি মেয়ে, কিন্তু এত সাজগুজু করা ভালো না ত্বকের জন্য। আরহা চওড়া হাসলো। এত পেঁচাপেচি না করে সোজা সাপটা ভাবে বলে দিলেই তো পারেন, আমাকে ন্যাচারাল ভাবে দেখতেই আপনার ভালো লাগে। সাফাত খুক খুক করে কেসে উঠল। তা দেখে আরহা খিলখিল করে হেসে ওঠে। সাফাত আর চোখে সেই হাসিটা দেখে নেয়। কি হচ্ছে ওর সাথে, কেন হচ্ছে, কোনো কিছুই বুঝতে পারছে না সাফাত। সাফাত মাথা ঝাড়া দিয়ে চিন্তাটুকু বাদ দিল। আরহাকে উদ্দেশ্য করে বলে, কোথাও যাচ্ছিলে? আরহা মাথা দুলালো। হ্যাঁ, নিজের সাথে একা একটু টাইম স্পেন্ড করতে যাচ্ছিলাম। একা কিভাবে টাইম স্পেন্ড করে? তো কি করব বলুন? আপনার মতো তো আমার কোনো ফ্রেন্ড নেই যে বসে বসে আমার বক বকানি শুনবে। ভাইয়া তো হসপিটালে ব্যস্ত সময় পার করে, ডক্টর মানুষ, বোঝেনি তো, তবু আমাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। আর বাবা, তার কথা বাদই দিন। সাফাতের খারাপ লাগলো অনেক আরহার জন্য। মেয়েটা আসলেই বড্ড একা। সাফাত প্রশ্ন করলো, তোমার ওই ফ্রেন্ডগুলোর কি খবর? আরহা হেসে দিল ফিক করে। ভাইয়া এমন টাইট দিয়েছেন এক একটাকে, সবগুলো স্বার্থপর। দেশে আসার পর আমার সাথে আবারও প্যাচ আপ করতে এসেছিল, আমিও পাত্তা দিইনি। এই, এটা ভালো করেছো। আরহা মুস্কি হাসলো। সাফাতও বিনিময়ে হাসি দিল। এরপর কি বলবে ভেবে পেল না সাফাত। পরক্ষণে কিছু একটা ভাবলো। অনেকটা সময় নিয়ে আস্তে করে বলে, তুমি চাইলে আমার সাথে এক কাপ কফি খেতে পারো, যাবে? আরহা হা করে তাকিয়ে রইল সাফাতের দিকে। এই লোক সেদে সেদে ওকে কফি খাওয়ার অফার দিচ্ছে। বিষয়টা হজম করতে বেশ সময় লাগলো। নিজেকে সামলে নিয়ে আরহা ঠোঁট প্রসারিত করে হাসলো। হ্যাঁ, অবশ্যই যাব, যদি আপনার না সমস্যা হয়। আমার সমস্যা হবে না, তাই তো তোমাকে বললাম। তাহলে চলুন যাওয়া যাক। জবাবের জন্য পা বাড়াবে, এরপরই গাড়ির দিকে নজর যায় আরহার। ঠোঁট উল্টে বলে, কিন্তু এই গাড়িকে কি করব? সাফাত বলে, তুমি গাড়িটা লক করে রেখে দাও, আমরা বেশি দূর যাবো না। এই তো কাছে একটা ক্যাফে আছে, সেখানেই যাচ্ছি। তোমার ড্রাইভারকে টেক্সট করে দাও এখানে এসে পৌঁছালে তোমাকে একটা কল করতে, তাহলেই তো হবে। আরহার বেশ লাগলো সাফাতের বুদ্ধিটা। চমৎকার হাসি দিয়ে বলে, আপনি তো বেশ ভালো বুদ্ধি দিলেন, ইন্টেলিজেন্ট ম্যান, থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। আরহা সাফাতের কথা মতো গাড়ি লক করে দিল। তারপর সাফাত আর আরহা কাছেই একটা ক্যাফে আছে, সেখানে গিয়ে বসলো। সাফাত ওয়েটারকে ডেকে নিজের জন্য একটা হট কফি অর্ডার করলো। আর আরহা নাকি কোল্ড কফি পছন্দ করে। অর্ডার করা শেষ হতেই সাফাত এবার আরহার দিকে তাকালো। মেয়েটা ওর দিকেই তাকিয়েছিল। সাফাত তাকাতেই দৃষ্টি সরিয়ে নিয়েছে। সাফাত গলা খাকারি দিয়ে বলে, তো তোমার সম্পর্কে বিস্তারিতভাবে বলো, এতদিন তো টুকরো টুকরো ভাবে বলেছ, তাই ভালোভাবে বুঝতে পারিনি। আরহা ভ্রু নাচালো। কি জনাব, আজ হঠাৎ আমার প্রতি আপনি এত আগ্রহ দেখাচ্ছেন কেন? সাফাত হালকা কেশে এদিকে সেদিকে তাকালো। মিনমিন করে বলে, এখানে আগ্রহের কি পেলে? আমরা তো ধরতে গেলে পরিচিত, আর পরিচিত মানুষদের সম্পর্কে বিস্তারিত জানা ভালো। এই যে আমিও আমার সম্পর্কে তোমাকে বলতাম, অবশ্য তুমি বলতে না চাইলে সমস্যা নেই। আরহা মাথা দুলালো। লম্বা শ্বাস ফেলে বলতে লাগলো, আমি বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বাবার নাম ফাহিম হোসেন, মায়ের নাম রুহানি রহমান। আমার একজন বড় ভাই আছে যার নাম আয়াজ হোসেন, তাকে তো চিনিনি। যেহেতু আমার সম্পর্কে জানতে চাইছেন, তাই আপনাকে আজ সব জানাবো, যা আমি আজও কাউকে বলিনি, নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছি। আরহা মলিন হাসলো। ওর মন আজ চাইছে এতদিনের ওর বুকের মাঝে ধামাচাপা দেওয়া ওর কষ্টগুলো সাফাতের কাছে শেয়ার করার। তাহলেই যেন ও নিস্তার পাবে। একা একা এই কষ্টগুলো বয়ে বেড়াতে বেড়াতে যে ও ক্লান্ত হয়ে পড়েছে। এমন একটা মানুষ কোনো দিনও পায়নি যে দুদণ্ড ওর পাশে বসে ওর মনের কথাগুলো বলবে। আজ যেহেতু সাফাত ওর সম্পর্কে জানতে চাইছে, আবার ও তো সাফাতকে ভালোবাসে, তাই ওর কাছে মনের কথাগুলো সব উজাড় করে দিবে। আরহা বলতে শুরু করে, আমার যখন 7 বছর বয়স, ভাইয়ার তখন 17 বছর বয়স। আমরা 2 ভাই বোন পড়ছিলাম। মা আমাকে পড়াচ্ছিলেন। হঠাৎ বাবা ডিপার্টমেন্ট থেকে ফিরলেন।
ও বলতে ভুলে গিয়েছি, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন তখন, এখন অবশ্য পুলিশ কমিশনার। তো বাবা আসলো আর এসেই মাকে টেনে রুমে নিয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই মায়ের বীভৎস চিৎকার যেন আমাদের পুরো বাড়ি শুদ্ধ কেঁপে উঠেছিল। বাবা মাকে অনেক মেরেছিলেন, মেরে ধরে সে আবার চলে গিয়েছিল। আমি ভয়ে ভাইয়াকে চাপড়ে ধরেছিলাম, আর ভাইয়া অনবরত দরজা ধাক্কে মা আর বাবাকে ডাকছিল, কিন্তু তাদের কোনো জবাব পাচ্ছিলাম না। শুধু বাবার বিশ্রী ভাষার গালিগালাজ আর মায়ের কান্না শুনছিলাম। বাবা মাকে মেরে চলে যাওয়ার পর আমরা দুই ভাই বোন ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মাকে নিস্তেজভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখেছিলাম। আমরা দুই ভাই বোন অনেক কেঁদেছিলাম সেদিন। ভাইয়া আর আমি মাকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে ফোন করে আসতে বলি। ডাক্তার মাকে দেখে চলে যান। মায়ের সারা শরীরটা না কালশিটে দাগ পড়ে গিয়েছিল। এরপর থেকে প্রতিনিয়ত বাবাকে দেখতাম মাকে এইভাবে অত্যাচার করতে। একদিন আমি সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে বাবার হাত ধরে আটকে দিয়েছিলাম। বারবার বলতাম, বাবা মাকে মেরো না। বাবা রেগে আমাকে ধাক্কা দিলেন। ভাইয়া আমাকে ধরতে গিয়ে নিজের দেয়ালে আঘাত পায়, তার মাথা ফেটে যায়। ভাইয়া আবার বাবার অনেক প্রিয় ছিল, ঠিক তার উল্টো ছিলাম আমি। আমাকে দেখতেই পারতেন না। ভাইয়া ব্যথা পাওয়ায় সে রেগে আমাকে অনেক মারল। আমার কারণে নাকি ভাইয়া ব্যথা পেয়েছে। সেই মারার কারণে আমি 15 দিন পর্যন্ত জ্বরে ভুগিয়েছিলাম। ভাইয়াও অসুস্থ, মা নিজে অসুস্থ হয়ে আমাদের 2 সন্তানের যত্ন নিলেন। এভাবে চলছিল দিনকাল। বাবার অত্যাচারে দিন দিন আমাদের দিনগুলো দুর্বিষহ হয়ে উঠছিল। যখন আমার 9 বছর, হঠাৎ একদিন বাবা এক মহিলাকে নিয়ে বাড়িতে হাজির হয়ে যায়। আমাদের বলে এটা নাকি আমাদের নতুন মা। আমি মানিনি। মহিলার গায়ে ফুলদানি ছুঁড়ে মেরেছিলাম। কীভাবে মানব বলুন? আমার তো মা আছে, ওই মহিলা আমার মা হবে কেন? সেই ফুলদানি মারার কারণে আমাকে আবার মারল বাবা। 2 দিন যাবৎ ঘরে আটকে রাখলো। ভাইয়া প্রতিবাদ করায় তাকেও আটকে রেখে দেয়। আর মা কেমন যেন পাথর হয়ে গিয়েছিল। সেদিনের পর থেকে মা আর কোনোদিন কথা বলেনি আমাদের কারো সাথে। কেমন যেন একটা ঝড়বস্তুর মতো ব্যবহার করতে শুরু করে দিয়েছিল। আমি ছোট ছিলাম, তাও চেষ্টা করতাম মায়ের যত্ন নিতে। নিজে নিজে রান্না করতে গিয়ে একদিন হাত পুড়ে যায়। তা দেখে মা একটু স্বাভাবিক হয়, কিন্তু একদিন মা আমায় ভাত খাইয়ে দিচ্ছিল। হঠাৎ বাবা ওই মহিলার সাথে এসে মাকে জোর করে নিজের সাথেই নিয়ে যায়। তারপর রুমে গিয়ে দরজা আটকে দেয়। ভাইয়া তখন ভার্সিটিতে ছিল। ঘণ্টাখানেক পর বাবা আর ওই মহিলা বের হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে যেই অবস্থায় দেখলাম তা আর আপনাকে বলে বোঝাতে হবে না আশা করি। আমি যেতেই মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আমিও কান্না করেছিলাম। ভাইয়া আসার সময় হয়ে যাওয়ায় মা ঠিকঠাক হয়ে নেয়। আমাকেও বলে যাতে ভাইয়াকে এইসব না বলতে। আমিও মায়ের কথা মেনে নিই, কিন্তু পরদিন সকাল যে আমাদের জন্য এত বিভৎস হবে ভাবিনি। ঘুম থেকে মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে গার্ডেনে যাই আমি আর ভাইয়া। গিয়ে দেখলাম বাগানে লাগানো আম গাছটার সাথে আমার মায়ের লাশ ঝুলে আছে।